আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস শিখতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্যারাগ্রাফ ক্লাসটি। এই প্যারাগ্রাফ ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, বিকজ আমাদের দৈনন্দিন যে কোনো ওয়ার্ডের রিলেটেড কাজ করতে গেলে আমাদের প্যারাগ্রাফের কাজগুলো করতে হয় অবশ্যই। কারণ হচ্ছে আমাদের কাছে এখানে হচ্ছে বুলেটস ব্যবহার করতে হয়, আমাদের জাস্টিফাইজ করতে হয়, অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলোই আমরা হচ্ছে A to Z আজকে আমরা প্যারাগ্রাফের সকল কাজগুলো দেখব। এবং যারা হচ্ছে এটা নিয়ে একটু কোনো ধরনের সন্দেহ আছে বা ভালো মতো বুঝি না, তারা আশা করি ভিডিওটা A to Z দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো এখানে সর্বপ্রথম আমরা আসবো এই যে বুলেটস। তো এই বুলেটসের কাজটা দেখার আগে আমরা দেখেন এখানে কিছু লেখা আমি লিখে নিয়েছি। এই লেখাগুলোর প্রত্যেকটা লাইনের বাম পাশে একটা বুলেটস আমি সিলেক্ট করে রেখেছি। অনেক সময় আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কোটেশন বা প্রত্যেকটা আলাদা আলাদা একটা পয়েন্ট বোঝানোর জন্য আমরা মূলত বুলেটসগুলো ব্যবহার করে থাকি। তো এটা হতে পারে কখন আমি লেখার শুরুতেই বুলেট সিলেক্ট করে নিতে পারি, অথবা হচ্ছে লেখার পরেও সিলেক্ট করে নিতে পারি। তো এখন অলরেডি আমার এটা সিলেক্ট করা আছে, আমি এটা কিন্তু মনে হচ্ছে যে আমার এটা এখন দরকার নাই, ঠিক আমি এই যে বুলেটসে এসে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে নান সিলেক্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু এখন এই বুলেটস নাই। একইভাবে যদি আমি কখনো লেখার পরে যদি আমার মনে পড়ে যে আমি যদি বুলেটসগুলো ব্যবহার করতাম তাহলে মানে আমার জন্য ভালো হতো, হ্যাঁ অবশ্যই এখন কিন্তু আমরা সেটা পারবো। কিভাবে আমরা হচ্ছে লেখাগুলোকে ড্র্যাগ করে সিলেকশন করে নিব, নেওয়ার পর হচ্ছে এই যে বুলেটস এখানে অ্যারোতে যদি সরাসরি প্রেস করলে কি হবে, আমার যে বুলেটসটা সিলেক্ট করা আছে ঠিক সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি হচ্ছে আমরা এখান থেকে আগে হচ্ছে লেখাগুলোকে সিলেকশন করার পরে এই যে একটি ছোট একটা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে যদি প্রেস করি তাহলে এখানে যত ধরনের বুলেটস আছে সেগুলো এখানে আমাদেরকে শো করবে। তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে আমি এই বুলেটসটা নিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার যদি আমার দরকার না হয় তো আমি এখান থেকে এসে নান করে দিব। আশা করি এটা সবাই বুঝতে পারছি। এরপর আছে নাম্বারিং। এই নাম্বারিং এর আসলে মূল কাজটা কি তাহলে? এই নাম্বারিং এর কাজটা ঠিক একইভাবে যদি আমি এখান থেকে নাম্বারিং দিতে চাই, দেখেন নাম্বারিং চলে আসছে। আবার যদি আমি চাই যে না আসলে রোমান সংখ্যা দিব, রোমান সংখ্যা দিতে পারি, কিংবা হচ্ছে আমি যদি চাই যে না এখান থেকে হচ্ছে আমি ABCD দিব ইত্যাদি। এখন আমি এটাকে নান করে দেওয়ার জন্য হচ্ছে এখানে আসবো নান। কিন্তু এই দুইটা তো সহজ মনে হলো, তাই না? তাহলে আমি একটু নিচে আসি, এখানে দেখেন এই যে আমি একটা MCQ দুইটা কোশ্চেন করে রেখেছি। অনেক সময় আমরা এরকম MCQ কোশ্চেন দেখতে পাই, কিংবা এরকম কোটেশন দিয়ে কোনো ধরনের কুইজ দেখতে পাই। তো এইগুলো যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমরা হয়তো এজ ইউজুয়াল যেটা করি, প্রথমে 1 দেই, ডট দিয়ে বা হচ্ছে ব্র্যাকেট দিয়ে, তারপর প্রশ্ন লিখি, তারপর এন্টার দিয়ে নিচে এসে রোমান সংখ্যা কিংবা ABCD দিয়ে যেটা ব্যবহার করি সেটা দিয়ে হয়তো আমরা এভাবে একটা একটা কোটেশন লিখি। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য অনেক সময় ব্যয় হয় এবং হচ্ছে কষ্টকর। কিন্তু এটা আমরা খুব ইজি ওয়েতে কিভাবে করতে পারি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু লেখাটাকে কাট করি, আমি এই লেখাটাকে গুলোকে পুরোটা মুছে দিচ্ছি। এই যে আমি এখন আপনাদেরকে এখানেই দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা যখন ওইভাবে MCQ আকারে বা ওই রকমের কোটেশন দিয়ে কোনো কিছু লিখতে যাবো, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই নাম্বারিংয়ে আসবো। নাম্বারিং আসার পরে আমি কি নিয়ে হচ্ছে নাম্বারিংটা করতে চাচ্ছি, 1 2 নাকি ABCD ইত্যাদি। আমি ধরেন 1 2 দিয়ে করবো, তাই সেই জন্য আমি 1 2 এটা সিলেক্ট করলাম। ধরেন আমি এখানে আমার এই 1 নাম্বার চলে আসছে, আমি 1 নাম্বার প্রশ্নটা লিখবো। তো আমি এখানে যদি 1 নাম্বার প্রশ্নটা লিখি, দেখেন অটোমেটিক এখানে লেখাটা আমার চলে আসছে। আপনি ধরেন হাতে লিখে নেবেন তখন। এখন আমরা কি করতে হবে, কোশ্চেন লেখার জন্য আমরা এন্টার দিয়ে নিচে আসবো। এখন তো প্রশ্ন লেখান তো আমার 2 চলে আসছে, আমার তো 2 দরকার না, আমার হয়তো রোমান সংখ্যা দরকার অথবা ABCD দরকার। সেই জন্যই আমরা কি করবো, ব্যাক স্পেস থেকে জাস্ট একবার প্রেস করব। আমার কিন্তু 1 কেটে গেছে, আমি আর দ্বিতীয়বার প্রেস করবো না, তাহলে হচ্ছে আমার সিরিয়ালটা ঠিক থাকবে না। আমি ঠিক এখানে আসবো আবার, এই নাম্বারিং আসার পরে এখন ধরেন আমি হচ্ছে ABCD সিলেক্ট করে দিলাম। অটোমেটিক দেখেন 1টা হচ্ছে এখানে আর A হচ্ছে এখানে। এখন আমি সংক্ষেপে বোঝানোর জন্য আমি এখানে আপনাদের হচ্ছে ধরেন আমার প্রথম কোটেশন হচ্ছে A, দেখেন এন্টার দিলে অটোমেটিক B চলে আসছে। দ্বিতীয় কোটেশন হচ্ছে B, এন্টার। তৃতীয় কোটেশন হচ্ছে C, এন্টার। চতুর্থ কোটেশন হচ্ছে ধরেন D। এটার সাথে যদিও মিলে গেছে, আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য। একইভাবে এখন আমি চাচ্ছি কি 2 নম্বর প্রশ্নটা লিখবো না, তাহলে আমি কি করবো, আবার এন্টার দেবো। এখন আপনি বলতে পারেন কিরে 2 না আসে ই চলে আসছে, হ্যাঁ। এখন আমি কি করবো, এখানে 3বার ব্যাক স্পেস প্রেস করবো, 1 2 3। আর আমি কোনো ব্যাক স্পেসে প্রেস করবো না, সরাসরি নাম্বারিং এ চলে আসবো। আমি তখন কিন্তু এখান থেকে 1 2 এই যে নিয়েছিলাম, আমি 1 2 সিলেক্ট 3 করে অটোমেটিক কিন্তু এখানে 2 চলে আসছে। একইভাবে দেখা যাচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নটা এখানে আপনি লিখে ফেললেন, লেখার পরে আপনি এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর আমাদের কি চলে আসলো, আবার 3। আমি আবার ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস দেওয়ার পর এখানে ধরেন আমি এসে এখন নাম্বারিং থেকে আমি অন্যটা নিচ্ছি, ধরেন রোমান সংখ্যা দিব। এখন 1 নম্বরে হচ্ছে আমার ধরেন অ্যান্সার হবে এস, পরেরটা হবে ধরেন হচ্ছে মনে করেন ইন, পরেরটা হবে মনে করেন অফ, পরেরটা হবে মনে করেন আপনার হচ্ছে
ইজ। এটা জাস্ট আমি আপনাদের সংক্ষেপে এবং শর্টকাটে বোঝানোর জন্য, সময় বাঁচানোর জন্য, আর কিছুই না। তাহলে আশা করি কিভাবে প্রশ্ন লিখতে হবে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে যদি আমি আসি, আমাদের 3 নম্বর, এটা তেমন কোনো কাজ নেই, এটা আপাতত দরকার নেই। এরপরে যদি আমরা এখানে আসি, ডিক্রিজ ইনডেন্ট, এটার কাজটা কি এটা আমরা দেখার জন্য আমি এই লেখাগুলোকে ধরুন সিলেক্ট করে নেই। এখন এই লেখাগুলো আমার একদম কিন্তু বাম পাশে দেখো, এই যে একটু গ্যাপ ছিল সেটা কিন্তু একদম পুরো এখন মার্জিনে বরাবর নিয়ে আসছি। আমি এই লেখাগুলোকে সিলেক্ট করার পর যদি মনে হচ্ছে না আমি বাম পাশটাকে একটু গ্যাপ করে লেখাগুলোকে ডান পাশে চেপে নিব, তাহলে এই যে ডান পাশে যেখানে আছে আমাদের ইনক্রিজ ইনডেন্ট, এটা যদি আমি প্রেস করতে থাকি দেখেন অটোমেটিক কিন্তু লেখাটা ডান দিকে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে রুলার আছে আমার উপর, সাথে রুলারটাও কিন্তু আগাচ্ছে, তার মানে রুলারটা যেই বরাবর থাকবে আমার লেখাটা সেই বরাবর থাকবে। এখন যদি আমি বাম পাশে কোনো কিছু এখানে কার্সার আনতে চাই কিন্তু কখনোই আসবে না। তাহলে কি করতে হবে, আমাকে আবার পুরো লেখাটাকে সিলেক্ট করে দিয়ে আমি বাম পাশে লেখাটা নিয়ে আসতে চাই, এই যে এখান থেকে ডিক্রিজে আমি প্রেস করবো, লেখাটা এখান থেকে চলে আসবে। আশা করি তাহলে ইনক্রিজ এবং ডিক্রিজের আমরা কাজটা বুঝতে পারছি। এরপর এটা আছে সর্ট, মানে হচ্ছে সাজানো। আমরা নিচে আমি লিখে রাখছি কিছু লেখা, এটা থেকেই বোঝাচ্ছি। দেখুন আমাদের অ্যালফাবেট আকারে এখানে কিছু নাম লেখা আছে, এই নামগুলো কিন্তু হচ্ছে এলোমেলো আছে, মানে অ্যালফাবেট আকারে কিন্তু সিরিয়াল নাই। তো অ্যালফাবেট আকারে যদি আমরা সিরিয়াল করতে চাই তাহলে দেখেন সর্টে প্রেস করি, এখানে আমরা যদি অ্যাসেন্ডিং দিই তাহলে যে অক্ষরগুলো হচ্ছে আগে হবে, যেমন এ বি বা সি, এই লেখার নামগুলো হচ্ছে অটোমেটিক সিরিয়াল হয়ে যাবে। তো অ্যাসেন্ডিং সিলেক্ট করে যদি আমি ওকে দিই, দেখেন অটোমেটিক এ দিয়ে যে নামগুলো আছে অটোমেটিক, তারপর বি দিয়ে, তারপর যদি সি থাকতো সি দিয়ে আসতো, অটোমেটিক সিরিয়াল হয়ে গেছে। আবার যদি আমি এখানে সর্টে আসার পরে ডিসেন্ডিং দিই তাহলে কি হবে, উল্টোটা, তাহলে পিছনের অক্ষরের নামগুলো হচ্ছে আগে আসবে। এরপর আমি ওকে দিই, দেখেন অটোমেটিক কিন্তু যেমন জেরিন, সুমন, এই নামের অক্ষরগুলো আগে চলে আসছে। একইভাবে যদি আমি নাম্বারিং করতে চাই, এখানে দেখেন আমার নাম্বারগুলো হচ্ছে এলোমেলো দেওয়া আছে, আমি সিলেক্ট করে নিলাম। আমি যদি চাচ্ছি 1 থেকে হচ্ছে 2 3 4 এভাবে সাজবে, অথবা পিছন থেকে আসবে, শর্ট অ্যাসেন্ডিং দিলে হচ্ছে ছোট থেকে বড় বা প্রথম থেকে, দেখেন অটোমেটিক কিন্তু সিরিয়াল হয়ে গেছে। আবার যদি এখানে আসি ডিসেন্ডিং দিলে তাহলে কি বড় থেকে ছোট অথবা পিছন থেকে আসতে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছি। এই এবিসিডি লিখেও যদি আমি সেম এইভাবে করি ঠিক এভাবেই আসবে। এরপর এখানে যেটা আছে এটা মূলত হচ্ছে আমাদের সেন্টেন্স ক্লোজের ক্ষেত্রে বা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা অ্যাজ ইউজুয়াল আমরা হয়তো ব্যবহার করি না, কিন্তু এটার ব্যবহার বিধিটা অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। নিচে আমার কিছু লেখা আছে সেটা দিয়ে, এই যে দেখেন আমি একটু জাস্ট এখানে এন্টার দিয়ে একটু গ্যাপ করে নিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা ডটের উপর একটা এন্টার দিয়ে নিই। আচ্ছা, এই যে এখন আমি লেখাটা সিলেক্ট করে নিই। দেখেন আমার এখানে 3টা প্যারাগ্রাফ আছে, 3টা প্যারাগ্রাফকে আমি এখানে বোঝানোর জন্য দেখেন এই যে অলরেডি 3টা আমার হচ্ছে শো হাইড বাই যেটা দরকার এটা চলে আসছে। আবার যদি আমার মনে হয় যে না আমার এটা দরকার নেই, এটা মূলত প্যারাগ্রাফ অনুসারে যেটা প্যারাগ্রাফ শেষ সেই কমান্ডটা বোঝানোর জন্য মূলত আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। প্রয়োজন হলে আবার এখানে প্রেস করব, চলে যাবে। ক্লিয়ার? এখন আসি এখানে আমাদের আছে অ্যালাইন লেফট। আমার লেখাগুলো দেখেন এখন কিন্তু একদম পুরো বাম পাশে সমান আছে। আমি যদি এখন চাই যে না লেখাগুলোকে হচ্ছে আমি মিডল বরাবর নেই, সব লাইনগুলো মিডলে থাকবে, দুই দিকে হয়তো গ্যাপ থাকতে পারে, সমস্যা নাই, বা দুই দিক সমানই থাকতে পারে, প্রেস করে দেখেন লেখাগুলো অটোমেটিক কিন্তু প্রত্যেকটা লাইন মিডল হয়ে গেছে। এই বাম পাশে যে হচ্ছে আমার টেক্সট বাউন্ডারিজ আছে, ডান পাশে যে টেক্সট বাউন্ডারি আছে, এই দুইটার হচ্ছে মাঝ বরাবর হচ্ছে আমার লেখাটা এখন আছে প্রত্যেকটা লাইন। আমি যদি চাই যে না না লেখাগুলো আমার ডান দিকে চেপে থাকবে, ডান দিকেরটা সমান থাকবে, তাহলে সেই যে আমরা রাইট সাইড অ্যালাইন এটা দিয়ে দিব, দেখেন লেখাগুলো অটোমেটিক কিন্তু আমার ডান দিকে চলে আসছে। এরপর যদি আমি চাই যে না লেখাগুলো আমার জাস্টিফাই হবে, মানে দুই দিকে সমান থাকবে, মাঝখানে হয়তো স্পেস কোথাও একটা জায়গায় দুইটা হবে বা একটু বেশি হয়, দুই লেখাগুলো দুই দিকে সমান থাকবে। দেখেন আমার কিন্তু এই যে লাইনগুলো কিন্তু গ্যাপ ছিল, মানে দুই সাইডে বা এক সাইডে ফাঁক ছিল, সেটা কিন্তু এখন সমান হয়ে গেছে। এখন প্রশ্ন জাগে যে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা কেন সমান হলো না। দেখেন এই লাইন দুইটা হচ্ছে আমাদের খুবই ছোট, দেখা গেছে 2 3 4 5 স্পেসের যদি হয় সেক্ষেত্রে ওরা হচ্ছে স্পেস কোথাও একটু বেশি দিয়ে লাইনটাকে হচ্ছে দুই সাইডে সমান করে দেয়। আর এখানে আমার দেখা গেছে অনেকগুলো ওয়ার্ড যদি থাকতো বা হচ্ছে লাইনটা একটু বড় থাকতো তাহলে এটা করতে পারতো। সেক্ষেত্রে এটা যদি এখন যদি অনেক স্পেস দিয়ে একটা ওয়ার্ড এখানে আর একটা ওয়ার্ড এখানে দেয় তাহলে সেটা কিন্তু আরো বিচ্ছিরি দেখাবে। সেই জন্য হচ্ছে অটোমেটিক দেখেন এটা সুন্দরভাবে সাজাই দিচ্ছে, এখন কিন্তু আমার দুই সাইডই সমান। তাহলে হচ্ছে জাস্টিফাই যে কাজটা আমরা বুঝতে পেরেছি। এরপর আছে লাইন স্পেসিং, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। দেখেন এই লাইনগুলো কিন্তু এখন হচ্ছে নর্মাল ফন্টে আছে, এটা আছে 1.15-এ। এখন আমি লেখাগুলোকে সিলেকশন করে নিই, আমার যদি মনে হয় যে না আমি ওই লেখাগুলোকে আরেকটু হচ্ছে ন্যারো করে দেব, এই যে 1 পয়েন্ট দিলাম, দেখেন এখানে কিছু বুঝতে পারি না, এই যে 1.5 দিলাম, দেখেন আমাদের লাইনের মাঝে কিন্তু গ্যাপ চলে আসছে। আবার যদি আমি এখানে প্রেস করি 2.5, দেখেন অনেক গ্যাপ হয়ে গেছে।
তো এটা অ্যাজ ইউজুয়াল আমরা যদি রাখতে চাই তাহলে হচ্ছে আমরা রাখবো 1.15, এটা হচ্ছে আমাদের নর্মাল যে লাইন স্পেসিং সেটা। আর যদি আমরা একটু ন্যারো করে দিই তাহলে 1.10 দিব। আশা করি এটা সবাই বুঝতে পারছি। এরপরে আমরা আসি, আমরা সিভি তৈরি করতে গেলে হেডিংয়ে সাধারণত একটা আমরা শ্যাডো দেই, সেই শ্যাডোটা দেওয়ার জন্য মেইলিং অ্যাড্রেস আমি সিলেক্ট করলাম, এখানে আমি আসি এই যে শ্যাডো, এখান থেকে দেখেন আমরা সাধারণত এরকম একটা কালার দিয়ে দিই শ্যাডো দেওয়ার জন্য, দেখেন অটোমেটিক কিন্তু শ্যাডোটা পড়ে গেছে। এটা অন্যভাবে একটা শেপ দিয়ে দেওয়া যায়, সেটা আমরা পরবর্তীতে আসতেছি, সেটা তো পরে ক্লাসে আমরা দেখাবো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এই যে এখানে হচ্ছে যে বর্ডার্স আছে, বর্ডার্সের কাজটা কি, আমি এই লেখাগুলোকে সিলেকশন করে নেই, আমি জাস্ট শুধু এই বাংলা লেখাটাকে সিলেকশন করে নিই, নেওয়ার পর আমি যদি চাই যে হচ্ছে চতুর্পাশে বর্ডার দিব, তাহলে এখানে অ্যারোতে আসবো, অ্যারোতে আসার পর হচ্ছে যে অল বর্ডার দিলাম, দেখেন চতুর্পাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে দেখেন এই উপরে বর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমাদের যে টেক্সট বাউন্ডারি যে একটা লাইন দাগ আছে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। কন্ট্রোল পি দেই, তাহলে এই যে দেখেন প্রিন্ট এখানে স্পষ্ট সবগুলো চলে আসছে। তার মানে আমার দাগগুলো এখানেও আসছে, কিন্তু এই উপরে যে আমার টেক্সট বাউন্ডারি দাগটা আছে সেই জন্য আমার ওটা হাইড হয়ে আছে। আবার এই ডান পাশে যে দাগটা চলে গেছে, আমি যদি এখানে ড্র্যাগ করে বাম দিকে টান দিই তাহলে দেখেন বাম দিকে চলে আসবে। এভাবে করে আমি ডান পাশেটাও করে নিব। আবার যদি আমি এখানে আসি, এবার যদি হচ্ছে আমি নো বর্ডার দিয়ে দিই, এখন চলে গেছে। আমি কার্সারটা এই যে নিচে রাখলাম, এখানে আমি যদি চাই হচ্ছে বটনে দিব, এই যে বটনে, এখন বটনে চলে আসছে। আমি যদি আবার এখানে আসার পরে যদি চাই আমি লেফটে দিব, এই যে লেফট পাশে শুধু এই লাইনটা চলে আসছে, কেন আমার কার্সারটা এই লাইনের সামনে আছে এই জন্য। আর পুরো লাইনগুলোকে সিলেকশন করে আমি এখানে আসার পরে লেফট সাইডে দিতাম, পুরো লাইনের লেফট সাইডে চলে আসছে। এভাবে করে আপনারা একটা একটা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। এবং আমি যদি চাই এখান থেকে ড্র টেবিল আছে, এটা থেকে আমরা ড্র করেও নিতে পারবো, এরকমের আমরা হচ্ছে এবার ড্র করে নিতে পারবো, আর ডাবল ক্লিক করলে এটা চলে যাবে এবার। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এবং এইগুলো হচ্ছে খুবই সহজ, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, কোথাও না বুঝলে আমাদের হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি সেভাবে আমরা আবার সমাধান আপনাদেরকে দিব। ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে